সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমরা তৃতীয় বর্ষের পড়াটা ধাপে ধাপে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম। তো গত ক্লাসে তোমাদের আমি লাস্ট যেটা পড়িয়েছিলাম সেটা হচ্ছে কণা বেগ এবং গুচ্ছ বেগের যে ডি ব্রগলি তরঙ্গের ক্ষেত্রে কণা বেগ এবং গুচ্ছ বেগ একে অপরের সমান, সেই প্রমাণটা আমি লাস্ট তোমাদের পড়িয়েছিলাম। তো আমি পড়াটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। সেই সামনের অংশটাতে আমার আজকে যে অংশটা পড়াবো সেটা হচ্ছে তোমার ডি ব্রগলি তরঙ্গের দশা বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্যের মাঝে সম্পর্ক প্রতিষ্ঠা করব, এবং আমরা হচ্ছে ডেভিসন গারমারের যে পরীক্ষাটা আছে, ডেভিসন গারমারের পরীক্ষাটাও প্রমাণ করব। তো প্রথমে আমি প্রথম যে টপিকটা ধরে নিয়েছি সেটা হচ্ছে, আমি কোশ্চেনটা লিখে দিচ্ছি, ডি ব্রগলি তরঙ্গের দশাবেগ ও তরঙ্গ দৈর্ঘ্যের মাঝে সম্পর্ক। দৈর্ঘ্যের মাঝে সম্পর্ক প্রতিষ্ঠা টপিক আছে এটা, অথবা আমি এটাকে একটা প্রমাণ দিয়েও প্রকাশ করতে পারি। সেটা আমি তোমাদের ধরছি, মানে অথবা কোশ্চেনটা এমন হতে পারে, প্রমাণ করো যে ভিপি ইকুয়াল সি রুট ওভার 1 প্লাস এম নট স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই এইচ স্কোয়ার ইন্টু ল্যামডা স্কোয়ার। এখানে তোমার ভিপিটা হচ্ছে কি, ভিপিটা হচ্ছে তরঙ্গের দশাবেগ। এখানে ভিপি, আমি এটা হচ্ছে তরঙ্গের দশাবেগ। ওকে, দেখো এটা হচ্ছে আমাদের মূল কোশ্চেনটা। এখন আমরা যদি প্রমাণের দিকে যাই, প্রমাণের দিকে গেলে কি হবে সেই অংশটা আমি তোমাদের করিয়ে দিচ্ছি। দেখো, আমরা জানি কি একটি কণার ভরবেগ পি এবং মোট শক্তি ই এর মাঝে একটা সম্পর্ক আছে, তাহলে সেই সম্পর্কটা কি সেটা আগে আমরা লিখব। তো কোশ্চেনটা যদি সাজাই, আমরা জানি একটি কণার ভরবেগকে পি দিয়ে প্রকাশ করি। তার মানে একটি কণার ভরবেগ পি ও মোট শক্তিটাকে আমি ই দিয়ে প্রকাশ করি। তাহলে মোট শক্তি ই এর মধ্যে সম্পর্ক, সেই সম্পর্কটা কি? সেই সম্পর্কটা আমরা জানি ই ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস অফ এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। এই সমীকরণ, এটা কিন্তু আমরা জানি। তো এখন আমি জাস্ট হচ্ছে তোমার প্রতিটা অংশটাই একটু, সি স্কোয়ার যেহেতু এখানে কমন আছে, তাহলে আমি প্রথম অংশটা থেকে দেখো আমি কিভাবে করছি। পি স্কোয়ার সি স্কোয়ারই কমন নিচ্ছি। পি স্কোয়ার সি স্কোয়ার কমন নিলে 1 প্লাস এম নট স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই পি স্কোয়ার। তো সেখান থেকে আমি ইকুয়েশনটা কি করতে পারছি, ইকুয়েশনটাকে করতে পারছি পিসি রুট ওভার 1 প্লাস এম নট স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই পি স্কোয়ার। এটাকে একটা ইকুয়েশন নাম্বার দেই 1। আবার ডি ব্রগলি তরঙ্গ থেকে আমরা কি পাই? ডি ব্রগলি তরঙ্গ থেকে কিন্তু আমরা জানি পি ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে এটা আমি লিখে নিই। আবার কি লেখা আছে? ডি ব্রগলি, তো ডি ব্রগলির তত্ত্ব থেকে
থেকে আমরা পাই কি পেয়েছিলাম পি ইকুয়াল টু এইচ বাই ল্যামডা। তো সেখান থেকে আমি এইচ ডিভাইডেড বাই 2 পাই দিতে পারি ইন্টু 2 পাই ডিভাইডেড বাই ল্যামডা দিতে পারছি। তো সেখান থেকে আমি লিখতে পারছি এইচ স্কয়ার্ড ইন্টু কে। কীভাবে এইচ স্কয়ার্ড এবং কিভাবে কে আসলো সেটা আমি এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে এইচ স্কয়ার্ড ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই 2 পাই। এটা কি প্ল্যাঙ্কের হ্রাসকৃত ধ্রুবক। ঠিক আছে, কে হচ্ছে কি একটা চলমান ধ্রুবক বলা যাচ্ছে, একটা কনস্ট্যান্ট। কে এটাও এখানে একটা কনস্ট্যান্ট, যেটাকে আমি প্রকাশ করছি 2 পাই বাই ল্যামডা দিয়ে। আর ওমেগা তো আমরা জানি যে এখানে আসছে ওমেগা ইজ ইকুয়াল টু কৌণিক কম্পাঙ্ক। কেন লিখছি সেটা আমি তোমাদের দেখিয়ে দিব। কৌণিক কম্পাঙ্ক ইকুয়াল টু 2 পাই আর আমি লিখতে পারছি, বা এখানে নিউ লিখলাম। তাহলে এখন আমি হচ্ছে তোমাদের টোটাল বিষয়টা দেখিয়ে দিই। এখানে কি ছিল যে পি ইকুয়াল টু এইচ স্কয়ার্ড কে আমি পেয়েছি, কিন্তু আমার জানা ছিল ই ইকুয়াল টু এইচ নিউ, এটা কিন্তু আমরা জানি। তাহলে এইচ এর পরিবর্তে আমি কি করলাম, এইচ তো লিখলামই, এখান থেকে 2 পাই দিলাম, এখানে দিয়ে ফেললাম 2 পাই অফ নিউ। তাহলে এই ইটাকে আমি কি লিখতে পারছি, ই ইকুয়াল টু আমি লিখতে পারছি এইচ স্কয়ার্ড ইন্টু হচ্ছে ওমেগা। তাহলে দেখো আমি এই অংশটা থেকে পি এর মানও জানলাম, ই এর মানও জানলাম। যখন আমি পি এর মান জানবো এবং ই এর মান জানবো, সেই মানটাকে আমি 1 নম্বর ইকুয়েশনে বসাতে পারি। তাহলে আমি লিখতে পারছি কি যে 1নং সমীকরণে পি ও ই এর মান বসিয়ে, তাহলে যখন আমি মানটা বসিয়ে দিলাম, তাহলে দেখো কি হলো, ই এর মান কি ছিল এইচ স্কয়ার্ড ওমেগা। আর এক্ষেত্রে পি এর মানটা আমি যখন বসিয়ে দিব, পি এর মানটা কি ছিল এইচ স্কয়ার্ড কে ছিল এখানে তোমার পি এর মান ইন্টু সি রোটোবার 1 প্লাস এম নট স্কয়ার সি স্কয়ার। পি স্কয়ার যেহেতু আছে, তার মানে আমার চলে আসলো তোমার কি এইচ স্কয়ার ডিভাইডেড বাই কে স্কয়ার। সেখান থেকে আমি এখন যদি করি, তাহলে দেখো আমার এটা কি চলে আসবে, ওমেগা ডিভাইডেড বাই কে লিখতে পারছি সি ইন্টু রোটোবার 1 প্লাস এম নট স্কয়ার সি স্কয়ার এইচ স্কয়ার কে স্কয়ার। এটুকু চলে আসলো। এটুকু তো আমরা বুঝতেই পারছি কিভাবে আসলো। সেখান থেকে আমি কি লিখতে পারছি, ওমেগা ডিভাইডেড বাই কে ইজ ইকুয়াল টু কী ছিল ভিপি। ভিপিটা কি তরঙ্গের দশাবেগ। তাহলে এখান থেকে আমি লিখতে পারছি সি ইকুয়াল টু রোটোবার 1 প্লাস এম নট স্কয়ার সি স্কয়ার এইচ স্কয়ার কে স্কয়ার। সেই অংশটা আমি লিখে দিলাম। এর পরবর্তী অংশটা একটু যদি যাই, এই পরবর্তী অংশটা আমি যখন যাব, তখন পরবর্তী অংশটার দিকে তোমাদের নজর দিতে বলছি। তো আমি তো পেলাম ভিপিটা পাই, কিন্তু যেহেতু আমি কি বলছি, যেহেতু এইচ স্কয়ার অফ কে ইকুয়াল টু আমি কি পেয়েছিলাম এইচ ডিভাইডেড বাই 2 পাই ইন্টু 2 পাই বাই ল্যামডা। তাহলে আমি কি পাই এইচ ডিভাইডেড বাই ল্যামডা পাই। এটাকে আমি কি দিলাম ইকুয়েশন নাম্বার 2 দিচ্ছি। সুতরাং ভিপি ইকুয়াল টু কী ছিল
সি ইন্টু রুট ওভার 1 প্লাস এম নট স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই আমি কি করতে পারছি এইচ কার্ড কে ইকুয়াল টু পেয়েছি এইচ ডিভাইডেড বাই ল্যামডা, তাহলে এইচ কার্ড স্কোয়ার কে স্কোয়ার ইকুয়াল টু এইচ বাই ল্যামডা হোল স্কোয়ার দিতে পারছি। তো এখন তোমার এই অংশটার মাঝে এখানে আমি একটু সাইড নোট দিয়ে দিচ্ছি, দশাবেগ তোমার ভিপি ইকুয়াল টু ওমেগা ডিভাইডেড বাই কে, তাহলে কে ইকুয়াল টু আমি কি আবার সুতরাং কি লিখতে পারছি কে ইকুয়াল টু 2 পাই ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে এই অংশটাকে যদি আমি নিয়ে আসি তাহলে দেখো আমার কি হবে, সুতরাং ভিপি ইকুয়াল টু সি রুট ওভার 1 প্লাস এম নট স্কোয়ার সি স্কোয়ার তোমার কি চলে আসলো এইচ স্কোয়ার ল্যামডা স্কোয়ার। জাস্ট পরবর্তী লাইনটাকে কি করতে পারি, সুতরাং আমি লাস্টলি লিখতে পারি 1 প্লাস এম নট স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই এইচ স্কোয়ার ইন্টু আমি লিখে ফেলছি ল্যামডা স্কোয়ার। এটাই কিন্তু তোমার হচ্ছে, এখানে যদি আমি এই সমীকরণটাকে 3 নাম্বার সমীকরণ দেই তাহলে বলতে পারি যে 3 নং সমীকরণটি ডি ব্রগলি তরঙ্গের দশাবেগ এবং তরঙ্গ দৈর্ঘ্যের মাঝে সম্পর্ক প্রতিষ্ঠা করে। তাহলে আমরা কি লিখতে পারছি, সুতরাং 3 নং সমীকরণটি ডি ব্রগলি তরঙ্গের দশাবেগ ও তরঙ্গ দৈর্ঘ্যের মাঝে মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করে। তাহলে শিক্ষার্থীরা দেখো যে এখানে আমি তোমাদের প্রথম অংশটার মাধ্যমে ডি ব্রগলি তরঙ্গের দশাবেগ এবং তরঙ্গ দৈর্ঘ্যের মাঝে যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটা তোমাদের সামনে তুলে ধরলাম। এখন আমি যদি পরবর্তী অংশটার দিকে যাই তাহলে আমার বলা ছিল যে আমি ডেভিসন গারমারের যে পরীক্ষাটা আছে ডেভিসন গারমারের পরীক্ষাটা তোমাদের সামনে বুঝিয়ে দিব। তো ডেভিসন গারমারের পরীক্ষাটা মূলত এটা আসলে একটা ভাষামূলক পড়া। তো আমি তোমাদের সুবিধার্থে আমি চিত্রটা আগেই এঁকে নিয়েছিলাম। তো এখানে আমি যতটা পারি ভাষাটাকে শর্ট করে লিখে দেওয়ার চেষ্টা করব যাতে তোমাদের সেটা আয়ত্তে আনতে সুবিধা হয়। তো সেই অংশটার যদি আমি চিন্তা করি, দেখো বস্তু তরঙ্গের প্রত্যক্ষ প্রমাণের জন্য কিন্তু পরীক্ষামূলক প্রমাণের একটি অন্যতম প্রমাণ হচ্ছে গিয়ে ডেভিসন এবং গারমারের যে পরীক্ষাটা। তো সর্বপ্রথম এই পরীক্ষাটা দুজন মার্কিন পদার্থবিদ ডেভিসন গারমার ডি ব্রগলি তরঙ্গের বস্তু তরঙ্গের মতবাদের প্রত্যক্ষ প্রমাণটা উপস্থাপন করেন। দ্যাট মিনস আমি এখান থেকে বলতে পারছি যে ডি ব্রগলি বস্তু তরঙ্গের যে মতবাদ এই মতবাদটা কিন্তু সর্বপ্রথম প্রমাণ করেছেন তোমার ডেভিসন এবং গারমার। এবং তারা কি করলেন, তারা দেখলেন যে সুষমভাবে সংঘবদ্ধ ক্যালাসের পরমাণু দ্বারা বিক্ষিপ্ত সুষমভাবে সংঘবদ্ধ ক্যালাসের পরমাণু দ্বারা বিক্ষিপ্ত হয়ে ইলেকট্রন কি করে, ইলেকট্রনটা অপবর্তন ঘটায়। তো আমি এখানে ভাষাটা আমি তোমাদের এত না লিখে ডেভিসন গারমার আমি সরাসরি লিখে দিচ্ছি এভাবে যে ডেভিসন ও গারমারের পরীক্ষা অনুযায়ী
পরীক্ষা অনুযায়ী কি হয়েছিল যে সুষমভাবে সংবদ্ধ ক্যালাসের পরমাণু দ্বারা বিক্ষিপ্ত ইলেকট্রন বিক্ষিপ্ত হয়ে ইলেকট্রন অপবর্তন ঘটায়। তো এই ক্ষেত্রে উনি কি করলেন যে এই ডেভিসন গারমার তার পরীক্ষার প্রণালীর কিন্তু একটা যান্ত্রিক নকশা প্রণয়ন করেন। যে যান্ত্রিক নকশাটা প্রণয়ন করেন সেই যান্ত্রিক নকশাটা আমি তোমাদেরকে এই ফিগারটাতে বুঝিয়ে দিয়েছি। তো এটা কিন্তু ডেভিসন গারমারের পরীক্ষার যে যান্ত্রিক নকশা, সেই নকশাটা তোমাদের সামনে এখানে দেওয়া আছে। তো এই নকশাটায় আমি একটা জিনিস তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে যদিও এফটা বোঝা যাচ্ছে না, এখানে আমি এফ আবার লিখে দিচ্ছি। এই এফ এর মাধ্যমে কিন্তু একটি উত্তপ্ত ফিলামেন্টকে বোঝানো হয়েছে। এটার মাধ্যমে কি বোঝানো হয়েছে? একটি উত্তপ্ত ফিলামেন্ট। এবং এটা থেকে কি করা হচ্ছে? ইলেকট্রনের তাপ আয়নিক নিঃসরণ ঘটে। তাহলে এখানে আমি যদি চিত্রটার দিকে, এখানে চিত্রটা তো বললাম যে এটা ডেভিসন গারমারের পরীক্ষার একটা চিত্র। তো কি বলা হচ্ছে আমার এখানে? এফ কি? এফ একটি উত্তপ্ত ফিলামেন্ট, সেটা আমরা দেখলাম। উত্তপ্ত ফিলামেন্ট এফ দেখলাম। তো সেখান থেকে তোমার কি করা হচ্ছে? এই ফিলামেন্ট থেকে ইলেকট্রনের তাপ আয়নিক নিঃসরণ ঘটে এবং নির্গত ইলেকট্রনকে পরবর্তী বিভব প্রয়োগে তাড়িত করা হচ্ছে। আমি যখনই এই ফিলামেন্টটা উত্তপ্ত হবে তখন তা থেকে ইলেকট্রনের যে তাপের আয়নিক নিঃসরণ করবে সেইটা আবার কি করবে? সেই বিভবটাকে, এই ইলেকট্রনটাকে পরবর্তীতে আমি একটা বিভব প্রয়োগ করে তাকে ত্বরান্বিত করব। এই তাড়িত ইলেকট্রনটা আবার কি করবে? যে একটা ইলেকট্রন গান জি এর মধ্য দিয়ে, সেই তাড়িত ইলেকট্রনটা কি করছে? একটা ইলেকট্রন গান জি এর মধ্য দিয়ে তোমার এই যে এখানে আছে, এটা হচ্ছে একটা ইলেকট্রন গান মানে ট্রিগারের মতো বন্দুক। তো তোর তাড়িত ইলেকট্রনটা কি করছে? তোমার একটা ইলেকট্রন গান জি এর মধ্য দিয়ে নিকেল ক্যালাসের নির্মিত লক্ষ্যবস্তু টিতে আঘাত করবে। নিকেল ক্যালাসে নির্মিত এই লক্ষ্যবস্তু তোমার ইলেকট্রন গানটা কি করতেছে? এইখানে আঘাত করছে। ইলেকট্রন এই ট্রিগারের মাধ্যমে গিয়ে সে কি করছে? এই টিতে আঘাত করছে। এখানে টিটা দেওয়া আছে। তো টিকে একটি নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে ঘুরিয়ে ইলেকট্রন রশ্মির আপতন কোণ ইচ্ছে মতো পরিবর্তন করা যায়। কিন্তু এই তোমার টিটাকে একটা নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে যখন আমি ঘোরাবো, সে কি করছে? ইলেকট্রনের যে রশ্মির আপতন কোণ, সেই আপতন কোণটাকে ইচ্ছে মতো আমি কি করতে পারছি? পরিবর্তন করাচ্ছে। এবং নিকেল ক্যালাসে ইলেকট্রন রশ্মির অপবর্তন ঘটে এবং অপবর্তিত রশ্মিকে তোমার সংগ্রাহক ডিতে তোমার কি করা হচ্ছে? গ্রহণ করা হচ্ছে। সংগ্রাহক ডিতে আমি কি করছি? এই যে তোমার অপবর্তন ঘটবে, এই অপবর্তিত রশ্মিটাকে আমি এই ডিতে গ্রহণ করছি। তো সংগ্রাহক ডিকে তোমার বৃত্তাকার স্কেল এস, এটা একটা বৃত্তাকার স্কেল আমার এখানে আমি দেখিয়ে দিয়েছি, এটা একটা বৃত্তাকার স্কেল। এই বৃত্তাকার স্কেল এস এর যে কোনো অবস্থানে রেখে কিন্তু ক্যালাস থেকে কোন কোণে আগত ইলেকট্রন, মানে যে কোনো কোণে আগত, যেহেতু এই অংশটা আমার একটা স্কেল হিসেবে কাজ করছে, তাহলে সেখানে হচ্ছে নির্দিষ্ট কোণে যখন হচ্ছে তোমার ইলেকট্রন রশ্মিটা আগত হবে, তার কিন্তু আমি তোমার হচ্ছে কত ডিগ্রি কোণে সেটা আগত হয়েছে সেটা কিন্তু সংগ্রহণ করা যায়। এবং সংগ্রহক কি করা হচ্ছে? যে পরস্পর অন্তরিত দুইটা দেয়াল থাকে, দেয়ালের ভেতর এবং বাইরের পৃষ্ঠের মাঝে তোমার মন্দ বিভব প্রয়োগ করে ইলেকট্রন গান থেকে আগত রশ্মিকে শুধুমাত্র গতি সম্পন্ন ইলেকট্রন সংগ্রাহকও তোমার হচ্ছে প্রবেশ করে। তো এই যে ধীরগতির ইলেকট্রন মন্দ
বিভব কর্তৃক প্রতিফলিত হয় সেটা আবার দুইটা ভাবে কাজ করে, একটা হচ্ছে অভিলম্ব আপতনের জন্য এবং আরেকটা হচ্ছে গিয়ে তোমার তির্যকভাবে আপতনের জন্য। তাহলে এটুকু যদি আমি ভাষাটা শর্ট করে লিখি তাহলে তোমাদের খুব শর্ট করে আমি লিখে দিচ্ছি কিভাবে, যে এফ একটা উত্তপ্ত ফিলামেন্ট, এটা হতে কি হচ্ছে ইলেকট্রনের তাপ আয়নিক নিঃসরণ ঘটে, ইলেকট্রনের তাপ আয়নিক নিঃসরণ ঘটবে তো নিঃসরণ ঘটার পরে কি করা হচ্ছে, নির্গত ইলেকট্রন পরবর্তীতে আমি হচ্ছে বিভব প্রয়োগ করে তাড়িত করবে, সেটা বললাম। তো কি বলবো, নির্গত ইলেকট্রনকে বিভব প্রয়োগ করে তাড়িত করা হয়। তো এই তাড়িত ইলেকট্রনটাকে আমার কি করা হচ্ছে, ইলেকট্রন গান জি এর মধ্য দিয়ে নিকেল কালাসে নির্মিত আমি লক্ষ্যবস্তু টিতে আঘাত করব। তাহলে তাড়িত ইলেকট্রনকে ইলেকট্রন গান জি এর মধ্য দিয়ে মধ্য দিয়ে তোমার নিকেল কালাসে নির্মিত লক্ষ্যবস্তু টিতে আঘাত করলে তোমার কি হয়, টিতে আমি কি করব, আঘাত করে। তাহলে এই টিটাকে যখন আঘাত করব তখন কি করবে, টি নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে ঘুরে তোমার ইলেকট্রন রশ্মির আপতন কোণ পরিবর্তন করা যায়। তাহলে টিকে নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে ঘুরিয়ে আপতন কোণ পরিবর্তন করা যায়। এটুকু আমরা জানলাম। আপতন কোণটাকে যখন পরিবর্তন করা যাচ্ছে তারপরে পরবর্তীতে আমি নিকেল কালাস ইলেকট্রন রশ্মির অপবর্তন ঘটবে, অপবর্তিত রশ্মিকে সংগ্রাহক ডি এর মধ্যে তোমার ডিতে গ্রহণ করা হয় এবং হচ্ছে সংগ্রাহক ডিটাকে আবার কি করা হচ্ছে, বৃত্তাকার স্কেলে রেখে আমি বিভিন্ন যে কোণ থেকে আগত হয়েছিল সেই কোণে হচ্ছে তোমার ইলেকট্রন রশ্মিটাকে সংগ্রহ করব। তো এই বাকি ভাষাটা তোমরা একটু মানে নিজের মতো করে গুছিয়ে নিবে, আমি তোমাদেরকে বারবার বলে দিলাম। তো এখন আমি হচ্ছে পরবর্তী অংশটায় যাচ্ছি। পরবর্তী অংশটায় যখন যাব দেখো দুটি ভিন্ন উপায়ে কিন্তু এই পরীক্ষা কার্যটা সম্পাদন করা হয়, একটা হচ্ছে অভিলম্ব আপতনের জন্য আর একটা হচ্ছে তির্যকভাবে আপতনের জন্য। তো অভিলম্ব আপতনের জন্য আমি কিভাবে লিখব সেটা একটু দেখো। অভিলম্ব আপতনের জন্য ঠিক আছে, অভিলম্ব আপতনের জন্য দেখো কি বলা হচ্ছে, যে এই ক্ষেত্রে ইলেকট্রন রশ্মি অভিলম্বভাবে ক্যালাস্থলে আপতিত হবে। তাহলে আমি লিখছি এই ক্ষেত্রে ইলেকট্রন রশ্মি অভিলম্বভাবে
ভাবে ক্যালাস্থলে অবিলম্বভাবে কি করছে, ক্যালাস্থলে আপতিত হচ্ছে। যখন অবিলম্বভাবে ক্যালাস্থলে আপতিত হবে তখন হচ্ছে বৃত্তাকার স্কেলের সংগ্রাহকের বিভিন্ন অবস্থানের জন্য গ্যালভানোমিটারের প্রবাহটা পরিবর্তন করা হয়। তাহলে ক্যালাস্থলে আপতিত হলে বৃত্তাকার স্কেলে বৃত্তাকার স্কেলে কি করছি, সংগ্রাহকের নির্দিষ্ট বিভিন্ন অবস্থানের জন্য গ্যালভানোমিটারের প্রবাহটা পরিমাপ করব। অবস্থানের জন্য গ্যালভানোমিটার প্রবাহ পরিমাপ করা হয়। এই গ্যালভানোমিটারের প্রবাহ কিন্তু অপরিবর্তিত রশ্মির তীব্রতার পরিমাপ দেয়। এবং কি করা হচ্ছে, আমি যখন হচ্ছে কি করব, এই আপতিত রশ্মির সংগ্রাহকে প্রবেশ রশ্মির মধ্যবর্তী কোণ এবং গ্যালভানোমিটারের প্রবাহের লেখচিত্র অঙ্কন করব, তখন কিন্তু আমার লেখচিত্রের রূপটা নিম্নরূপ হবে। তাহলে আমি এখানে এইটুকু লিখে দিচ্ছি যে গ্যালভানোমিটারের প্রবাহ অপবর্তিত রশ্মির তীব্রতার পরিমাপ দেয়। তাহলে আমি কি করছি, গ্যালভানোমিটারের প্রবাহ কি করছে, অপবর্তিত, এই যে রশ্মিটা অপবর্তিত হচ্ছিল, এই অপবর্তিত রশ্মির তীব্রতাটাকে পরিমাপ করে দিচ্ছে, তীব্রতার পরিমাপ করে। তো তখন কি করব, পরিমাপ করে আমরা কি করলাম যে এরপর আমি কি করছি যে আপতিত রশ্মি এবং সংগ্রাহকে যে রশ্মিটা প্রবেশ করেছে তাদের মধ্যবর্তী কোণ এবং গ্যালভানোমিটারের প্রবাহ নিয়ে লেখ অঙ্কন করব। তাহলে এখানে আমি লিখে নিচ্ছি যে এরপর আমি আপতিত রশ্মি এবং তোমার সংগ্রাহকে যে রশ্মিটা প্রবেশ করলো, সংগ্রাহকে প্রবেশ্য রশ্মির, আপতিত রশ্মি এবং সংগ্রাহকে প্রবেশ্য রশ্মির মধ্যবর্তী কোণ ও গ্যালভানোমিটারের প্রবাহের লেখ নিচ্ছি। গ্যালভানোমিটারের প্রবাহের লেখ নিম্নরূপ হবে, ঠিক আছে। তো দেখো এখানে আমি বিভিন্ন ভোল্টের জন্য কিন্তু দেখিয়েছি, দেখো 40 ভোল্ট, 44, 48, 54, 60 এবং 68 ভোল্ট পর্যন্ত দেখিয়েছি। তো লেখগুলো যখন আমি পর্যবেক্ষণ করব দেখা যাবে যে 44 ভোল্টে ইলেকট্রনের অবস্থানের লেখটা কিছুটা হচ্ছে কি একটু তোমার একটা জায়গায় এসে হয়তো বা একটু কি বলে এটা এলোমেলো হয়ে চলে গেল এমন একটা দেখা যাচ্ছে। এবং এই যে এলোমেলোটা সেটা হচ্ছে প্রবণতাটা তোমার ভোল্টেজ বৃদ্ধির সাথে সাথে কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে এবং 54 ভোল্টে গিয়ে সেটা 50 ডিগ্রি উপ অক্ষাংশ অর্থাৎ সর্বাধিক হয়ে যাচ্ছে। তাহলে 54 ভোল্টের উপরে ঝাঁকুনি প্রবণতাটা কি হয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাহলে 54 ভোল্টের ঝাঁকুনি প্রবণতা ইলেকট্রনে তোমার তরঙ্গের অস্তিত্বের সপক্ষে প্রদান করছে। তো এই লেখটার আমি বিষয়টা আবার একটু তোমাদের লিখে দিচ্ছি যে লেখাগুলো যখন আমি পর্যবেক্ষণ করব, দেখো প্রাথমিকভাবে শুরু হয়েছে 40 ভোল্ট 44 ভোল্টে গিয়ে দেখা যাচ্ছে কি এখানে কিছুটা হচ্ছে তোমার চেঞ্জ হয়ে গেছে। এইটা মূলত এমন ছিল
কিন্তু এখানে এসে একটু ঝাঁকুনির মতো হয়ে গেল। ঝাঁকুনি হওয়ার পরে 44 এইটাও গিয়ে এখানে একটু হয়ে গেল, এবং 54-এ গিয়ে কিন্তু সর্বোচ্চ হচ্ছে। এখন সর্বোচ্চ হওয়ার জন্য এখানে এই ভোল্টে 50 ডিগ্রি উপ অক্ষাংশের সর্বাধিক উন্নীত হয়ে যাচ্ছে, এবং পরবর্তীতে আবার কি হয়ে যাচ্ছে, সেটা বিলুপ্ত হয়ে এই পূর্বের তোমার কার্ভের মতো হয়ে যাচ্ছে। তাহলে তোমার এই যে 54 ভোল্টে ঝাঁকুনির প্রবণতাটা ইলেকট্রন তরঙ্গের অস্তিত্বের সপক্ষে তোমার সাক্ষ্যটা প্রদান করে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সমতল ঝাঁঝরির প্রতিফলন সত্যটা প্রয়োগ করতে পারি। তাহলে আমরা লিখি সমতল ঝাঁঝরির কি প্রতিফলন শর্ত প্রয়োগ করে, শর্ত প্রয়োগ করে। এক্ষেত্রে শর্তটা কি ছিল, n ল্যামডা ইকুয়াল টু ডি সাইন অফ থিটা। ঠিক আছে, তো এখানে প্রথম ক্রমের জন্য কি হবে, প্রথম ক্রমের প্রতিফলন n ইকুয়াল টু কি, প্রতিফলনের ক্ষেত্রে যখন প্রথম ক্রমেরটা চিন্তা করছি, প্রতিফলনের ক্ষেত্রে n ইকুয়াল টু 1। নিকেল ক্রিস্টালের ক্ষেত্রে d ইকুয়াল টু কি জানি, 2.15 অ্যাংস্ট্রম। তাহলে নিকেল, যেহেতু নিকেল পাতে আপতিত হয়েছে, নিকেল ক্রিস্টালের জন্য d ইকুয়াল টু 2.15 অ্যাংস্ট্রম। এবং এই ক্ষেত্রে তোমার বলা হচ্ছিল যে কত ডিগ্রি উপ অক্ষাংশে, 50 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে আমার আরেকটা জিনিস চলে আসছে, থিটা ইকুয়াল টু 50 ডিগ্রি। তাহলে আমি সমীকরণে মানগুলো যখন বসাবো তখন চলে আসবে তোমার ল্যামডা ইকুয়াল টু 2.15 সাইন অফ 50 ডিগ্রি। সাইন 50 ডিগ্রির তোমার মতবাদ অনুসারে আমি এখানে করছি, তো সেখানে 2 মানটা আসবে 1.65 অ্যাংস্ট্রম আসবে। আবার ডি ব্রগলি কি বলেছিল, ডি ব্রগলির মতবাদ অনুসারে তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল টু রোটোবার 150 ডিভাইডেড বাই ভি অ্যাংস্ট্রম। তো এখান থেকে তোমার অ্যাংস্ট্রম, আমি যখনই তোমার এটা প্রমাণ করব, ভি এর মানটা কত ছিল, ভোল্টেজ 54 ছিল, তাহলে 150 ডিভাইডেড বাই ভি, তাহলে এখান থেকে চলে আসলো 1.66 অ্যাংস্ট্রম। তাহলে আমার অতএব কি প্রমাণিত